সেই ভিডিওটা যখন অনেকদিন পরে বানাচ্ছি, ঠিক তখন আসলে দোমুখ সাপ, বক ধার্মিক, এই টাইপের যে প্রবাদগুলো ছোটবেলায় আমরা পড়েছিলাম, যেটা আসলে কোন একজন পাবলিককে, একজন ব্যক্তিকে ক্যারেক্টারাইজড করে এবং এটা আসলে কোনো ভালো ব্যাপারে তাকে ইন্ডিকেট করে না, সেই কথাগুলো বারবার মনে পড়ছে। ধরুন আমি এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাইরে আছি এবং এই বাইরে থেকে আমি বড় বড় লেকচার দিচ্ছি, বলছি এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না। ওকে, আমার লেকচার গ্র্যান্টেড, যদি আমি যখন ক্ষমতায় ছিলাম সেই কাজটা নিজে না করে থাকি, ডেফিনেটলি গ্র্যান্টেড। একটা ব্যাপার ক্লিয়ার করে নিই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হচ্ছে 25 জন ডিরেক্টর এবং এই 25 জন ডিরেক্টরের মধ্যে বিএনপির নেতা, তাদের আত্মীয় স্বজন, সন্তান, তাদের এই 20 জনের মতো হইতে হবে এটা আমি সাপোর্ট করি না, কোনোভাবেই না। পলিটিক্যাল মানুষজন থাকতেই পারে, তাদের অর্গানাইজিং ব্যাকগ্রাউন্ড থাকতেই পারে, কিন্তু সেটা 6-7 জনের বেশি আসলে হওয়া শোভনীয় না, এটা দেখতে ভালো লাগে না। আমি ক্লিয়ার করে নিলাম আমার অবস্থানটা। এখন যে আলোচনাটা করছি সেটা হচ্ছে অনেকটা এরকম যে আমি বাইরে থেকে কথা বলছি, কিন্তু আমি নিজে ওই আকামটা করেছি, যেটাকে আমি আকাম হিসেবে ইন্ডিকেট করছি। এটা কি শোভা পায়? আমার অতি প্রিয় মানুষ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গতকালকে বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে বলেছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্রিকেট বোর্ড নিয়ে যে বক্তব্যটা দিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেই কর্মটা করার ক্ষেত্রে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমার কাছে মনে হয় তিনি অনেকটা এডমন্ড হিলারি বা তেনজিং নোরগের মতো, কিংবা আমি যদি অন্যভাবে দেখি যে আসলে নীল আর্মস্ট্রং এর মতো, যারা হচ্ছে চাঁদে আরোহণ করেছিলেন বা এভারেস্ট জয় করেছিলেন। কেন? পথপ্রদর্শক হিসেবে যে তিনি এই কাজটা প্রথম শুরু করেছেন। আপনাদের মনে আছে মিস্টার সাইফুলের কথা? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যক্তিগত সহকারী, এনএসসির দায়িত্বে তিনি একটা সময় ছিলেন। সেই সাইফুলকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি যখন ক্ষমতায় ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাউন্সিলর বানিয়েছিলেন সাইফুলকে। তিনি কিন্তু কখনো কোনো অর্গানাইজিং না। আপনারা যদি খেয়াল করে দেখেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অতি আস্থাভাজন কাছের একজন মানুষ মিস্টার মুয়াজ্জেম, দুদকের তদন্ত তার বিরুদ্ধে চলছে, বিভিন্ন সময় রিপোর্ট হয়েছে, কত টাকা পাচার করেছে, করে নাই, এই রিপোর্টগুলো আমরা দেখেছি। এখন ওইটা তিনি করেছেন কি করে না সেটা দুদক নির্ধারণ করে রাখবে, কিন্তু মুয়াজ্জেম সাহেবকেও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্লাব কোটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর বানিয়েছে। এখন মুয়াজ্জেম সাহেব কোন ক্লাব চালান? আমরা যারা ক্রিকেট কাভার করি বা অন্য যারা রয়েছে, তারা কি কখনো মুয়াজ্জেম বা সাইফুল, তারা ক্রিকেট অর্গানাইজার বা বাদ দিলাম, আমাদের কথা বাদ দিলাম, দর্শক আপনারা যারা শুনছেন, এদের নাম কখনো শুনেছেন? এদের নাম শুনেছেন দুর্নীতিতে, এদের নাম শুনেছেন ক্ষমতার অপব্যবহারে, এদের নাম শুনেছেন দুদক এদের খুঁজছে, এদের নাম শুনেছেন এদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, এইসব কর্মকাণ্ডে। কিন্তু তারাও ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হয়ে গিয়েছিলেন, কারণ তাদের উপরে একজন ছিলেন আমার ছোট ভাই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে কাজটা করেছেন, আমি আবারও বলছি, বিএনপির 20 জন নেতার ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে চলে আসবে কিংবা হচ্ছে কোনোভাবে পরিচালক হয়ে যাবে, এটা ভাই সাপোর্টেবল না, কোনোভাবেই সাপোর্টেবল না। 6-7 জন আসলো, তাদের ব্যাকগ্রাউন্ড সেই ব্যাপারটাকে সাপোর্ট করলো, সবসময় উপমহাদেশীয় কন্ডিশনে এটা হয়, হইল। কিন্তু আপনি মেজরিটি এই জায়গাটায় ভরে যাবেন এবং এটা দেখতে দৃষ্টিকটু লাগবে, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। কিন্তু সজীব ভুঁইয়া যে কাজটা করেছেন সেটা ভাই ভয়াবহ। বিএনপি তো তাও বিএনপির লোকজনের আনাটানির চেষ্টা করা করছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি, আপনারা সবাই জানেন যে এনএসসি মানে জাতীয় ক্রীড়া পরিষদ, যেটা সরাসরি কার কোটা? সরকারের কোটা। সরকারের কোটাটা নির্ধারণের ক্ষেত্রে কার বড় একটা ভূমিকা থাকে? এনএসসি, জাতীয় ক্রীড়া পরিষদের ক্ষেত্রে। আপনারা দেখেছিলেন না যে এনএসসি কোটা থেকেই তো একটা সময় হচ্ছে ফারুকদেরকে ঢুকানো হয়েছিল, নাজমুল আবেদিন ফাহিমদেরকে ঢুকানো হয়েছিল, যিনি উপদেষ্টার দায়িত্বে অথবা মন্ত্রণালয় চালান যিনি। সেখান থেকে আওয়ামী লীগ করা একজন ব্যক্তিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ওই সময়ের এনএসসি ঢুকিয়ে দিয়েছিল। ভদ্রলোকের নাম হচ্ছে ইশফাক। যখন এটা নিয়ে আমরা সবাই বললাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বারবার শেখ হাসিনা, আওয়ামী লীগ, বাংলাদেশ, নতুন দেশ, জুলাই বিপ্লব, এই বক্তব্যগুলো দেন, কিন্তু তিনি একজন মানুষকে, যিনি নিজে ব্যবসায়ী, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তাকে এনএসসির কোটা, তার নিজস্ব কোটা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক বানানোর ওই লিস্টে ঢুকিয়ে দিলেন। তখন তাকে সরিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগের আলোচনাটা আমি শেষ করলাম, আওয়ামী লীগের আলোচনা আপনারা স্ক্রিনে দেখছেন। এবার আসি একটু বিএনপির ব্যাপারে, যে বিএনপি নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এত এলার্জি। আমি কিন্তু সবগুলো উইথ এভিডেন্স আলোচনা করছি, দিস নাথিং ফ্রম মাই ওন। এমন না যে আমি আমার মতো করে বানিয়ে বলছি, সেটা বলার সুযোগ নেই আপনাদের সামনে। এবার একটা স্ক্রিনশট আসবে, এই স্ক্রিনশটটা তিনি একজন বিএনপি যেই নেতাদের নিয়ে তার এত আপত্তি এবং বিএনপি নেতাদের সন্তানদের নিয়ে এত আপত্তি, সেরকম একজন বড় নেতার সন্তানকে তিনি পাঠিয়েছেন। ঘটনাটা ঘটেছিল কবে ঘটেছিল একটু আপনারা যদি দেখেন স্ক্রিনে দেখতে পাবেন যে 30 সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ইলেকশনটা 6 বা 7 অক্টোবরে হয়েছিল। গেল বছরে 30 সেপ্টেম্বরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হি মেড আ কল। সেই কলটা যখন সেই নেতার সন্তান, যে নেতার সন্তানদের এখন তিনি দেখতে পাচ্ছেন না, ঠিক তখন তিনি বিএনপিকেই খুঁজছিলেন, আসো আমাকে সঙ্গ দাও, আমাকে সাপোর্ট দাও, ক্রিকেট বোর্ডে আসলে আমি ব্যালেন্স করতে পারি, সেই ব্যাপারটা এনশিওর করো।
সেখানটায় কল দেওয়ার পর তিনি যখন পেলেন না, পরবর্তী সময়ে তিনি নিজেই, আমার প্রিয় ছোট ভাই, তাকে টেক্সট করলেন। 30 সেপ্টেম্বরে গল্প বলছি। হ্যালো, আই এম আসিফ মাহমুদ, অ্যাডভাইজার, গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আমার যদি উচ্চারণে ভুল হয়ে থাকে আপনি ঠিক করে দিবেন, পরবর্তীতে আমি ঠিক করার চেষ্টা করব। এরপর লিখেছেন, নিড টু টক, প্লিজ লেট মি নো হোয়েন আই ক্যান টক। 30 সেপ্টেম্বরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিশ্চয়ই তিনি পরের বছর বিয়ে করবেন, সেই বিয়ের অ্যাডভান্স দাওয়াত দেওয়ার জন্য হচ্ছে এই নেতার সন্তানের সাথে যোগাযোগ করেন নাই। 30 সেপ্টেম্বরে নিশ্চয়ই তিনি এমন কোনো আলোচনা করার জন্য বিএনপি নেতার সন্তানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন নাই, যেই কাজটা তিনি একজন অ্যাডভাইজার হিসেবে তার চেয়ারে বসেই করতে পারেন। বিএনপি তো তখন ক্ষমতায় নাই, নেতারাই তখন পাওয়ারলেস, নেতাদের সন্তানদের পাওয়ার আরো কম। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া খুঁজছিলেন সেই নেতার সন্তানকে যিনি ওই নির্বাচনের ওয়ান অফ দ্য ক্যান্ডিডেটস ছিলেন। তাকে যদি কনভিন্স করা যায়, হাতে রাখা যায়, ইলেকশনটা যদি করে দেওয়া যায় উইথ দ্য কোলাবোরেশন অফ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তার জন্য খুব ইজিয়ার হয়ে যেত। এই কাজটা তিনি করেছেন, স্ক্রিনশট তার। তিনি যদি মনে করেন দ্যাট আই এম টেলিং রং এনিথিং হিয়ার, তাহলে এই স্ক্রিনশটটাকে আমি যেটা দেখালাম তিনি চ্যালেঞ্জ করতে পারেন। তিনি যদি চ্যালেঞ্জ করেন, পাবলিকলি যদি তিনি আসেন, তিনি যাকে পাঠিয়েছেন তিনিও পাবলিকলি এসে দেখিয়ে দেবেন যে এই কাজটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 30 সেপ্টেম্বর 2025-এ করেছেন। মাই চ্যালেঞ্জ। এবার আসুন আরো কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করি। আপনারা সবাই নিশ্চয়ই একটা ব্যাপারে মোটামুটি অবগত রয়েছেন যে আওয়ামী লীগ সরকারের ওই সময়টায় ব্যাংকগুলোকে আসলে একদম ফোকলা করে দেওয়া হয়েছিল। আচ্ছা, এই আলোচনা একটু পরে আসি, তার আগে একটু আসি এই যে বিএনপির নেতাদের সন্তান নিয়ে কথা বলা হচ্ছে। আই ডু এগ্রি, আসিফ মাহমুদ সজীব খুবই চমৎকার কথা বলছেন। বাট কুমিল্লার যিনি এমপি আবুল কালাম আজাদ সাহেবের ছেলে সন্তান, চৈতি গ্রুপ সম্ভবত ওদের গ্রুপের নাম, আমি ভুল বলে থাকলে ভুল হিসেবে ক্ষমা করে দিবেন, বাট আমি যতটুকু মনে করতে পারি সেই সময়ে কুমিল্লার ওই এমপির ছেলে তিনি যখন বিসিবির পরিচালক হয়েছিলেন, সেটা তাহলে কে কন্ট্রোল করেছিল? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বিভিন্ন সাক্ষাৎকারে যখন বলেছিলেন, এরকমও বক্তব্য আমরা শুনেছিলাম যে তার সাথে তার একটা ভালো সম্পর্ক রয়েছে, এরকম আমি যতটুকু রিকল করতে পারি। তার এলাকা কুমিল্লার একজন এমপির ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যখন পরিচালক হয়, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন সেই সময়টায় ওটাকে ডিকটেট করেন, তখন তিনি আর বিএনপি থাকেন না। কিন্তু যখন সেই একই এমপির ছেলে এমপি হবার পরে আর কি, যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশনে খাড়ায় যান, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাকে খাড়ানোর অভ্যাসটা করাইছিলেন, তখন তিনি বিএনপি হয়ে যান। যে বিএনপি নেতার ছেলেকে তিনি ক্রিকেট বোর্ডে ঢুকানোর জন্য 30 সেপ্টেম্বর 2025-এ কল করেন, টেক্সট করেন, নিজের পরিচয় দেন, তখন তিনি বিএনপি নেতার সন্তান থাকেন না। যখন বিএনপি ক্ষমতায় চলে যায়, তার বাবা বড় নেতা হিসেবে ডেজিগনেটেড হন, তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, কারণ তিনি তো এখন আর ওই ডেজিগনেশন ক্যারি করেন না, তার এখন খারাপ লাগে, তখন তিনি বিএনপি নেতার সন্তান হয়ে যান। আওয়ামী লীগ পলাতক আওয়ামী লীগকে নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এটা তার স্টেটমেন্ট যে হচ্ছে তারা চলে গেছে, দেশকে নষ্ট করে দিয়েছে, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা ক্ষমতায় এসেছি, তাদেরকে দেশে ব্যাক করতে দেব না। অথচ আওয়ামী লীগ করতে চাওয়া একজনকে তিনি যখন ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে অলমোস্ট বসিয়ে দিচ্ছিলেন, প্রত্যেকটা পত্রিকায় এটা নিয়ে রিপোর্ট হয়েছে, এবং তারপরে সমালোচনার মুখে তাকে সরিয়ে দেওয়া হয়। তারা নাকি তার ব্যাপারে তার আইডেন্টিটি চেক করার সময় পান নাই। আওয়ামী লীগের পাতি নেতারাও এখন লুকিয়ে আছে, আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে, তাদেরকে কখন পুলিশ ধরে নিয়ে যায়। আর ওই সময়টায় তিনি এমন একজনকে ক্রস চেক করার তার মন্ত্রণালয়ের সুযোগ পায়নি, যিনি একজন নমিনেশনের জন্য চেষ্টা করেছেন। এবার আসুন ব্যাংক বা ঋণ খেলাপি নিয়ে যে আলোচনাটা করছিলাম, তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা ছিল, সাইফুল কিংবা মুয়াজ্জেম, তাদের ঘটনা কিন্তু আমি বলেছি এর আগে, একটু রিকল করিয়ে দিলাম। আবুল বাশার নামেও একজন ভদ্রলোক বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছিলেন। এই আবুল বাশার এবং তার পিতা, তারা হচ্ছে এনসিসি ব্যাংকে, আমার কাছে যে রিপোর্টটা রয়েছে প্রথম আলোর এটা আবার, এবং 8 ব্যাংক ও 2 আর্থিক প্রতিষ্ঠান থেকে তারা যে ঋণ নিয়েছিলেন সেটা হচ্ছে 1725 কোটি টাকা। এই যে অসাধুতা, সেটার কারণে শেষ পর্যন্ত তাকে এবং তার পিতাকে, আবুল বাশার ও পরিচালক আব্দুল আওয়াল, তারা সম্পর্কে বাবা ছেলে, আবুল বাশার প্রাইম গ্রুপের ডিএমডি এবং 3 বছর ধরে ব্যাংকটির চেয়ারম্যান, এবং তার বাবা আব্দুল আওয়াল প্রাইম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, এনসিসি ব্যাংকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাদেরও আইডেন্টিটি ক্রস চেক করতে পারেন নাই। অনেক আলোচনা হচ্ছে, অনেক সমালোচনা হবে। এই মুহূর্তে ক্রিকেট বোর্ড ইলেকশন যেভাবে হচ্ছে, এটা নিয়ে সমালোচনা হওয়াটা আমি খুব বেশি খারাপ মনে করি না। এই সমালোচনা হওয়াটা খুব দরকার। 25-এর মধ্যে 20 এটা হইতে পারে না, এটা হইতে পারেই না। কিন্তু যিনি সমালোচনা করে এত বড় বড় কথা বললেন, তিনি যেই কাজগুলো করেছেন, যে স্টাইলে করেছেন,
সেগুলো তাকে একটু মনে করে দেওয়াটা আমার কাছে মনে হয় জরুরি ছিল। আসিফ মাহমুদ সজীব ভাইয়া, যদি মনে না পড়ে তাহলে গত বছরের 30 সেপ্টেম্বর কাকে কাকে কি টেক্সট পাঠিয়েছিলেন একটু ঘুরে আসুন। হোপফুলি আপনি অনেক স্মার্ট, আপনার হোয়াটসঅ্যাপে সেগুলো থাকারই কথা। টেক গ্রেট কেয়ার।